হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব ফর্মস অফ প্রিসিপিটেশন। ফর্মস অফ প্রিসিপিটেশনের মধ্যে আমরা প্রিসিপিটেশনের বিভিন্ন টাইপ সম্পর্কে ডিসকাস করব। প্রথমে আমরা প্রিসিপিটেশনের ডেফিনেশনটা একটু জেনে নেই যে অল ফর্মস অফ ওয়াটার দ্যাট রিচ দ্য আর্থ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। যত ধরনের ওয়াটার আছে যেটা পৃথিবীতে আসে অ্যাটমসফিয়ার থেকে, সেটা হচ্ছে গিয়ে কি প্রিসিপিটেশন। ইউজুয়াল ফর্মস আর রেইনফল, হেইল, স্নোফল, ডিউ এক্সেট্রা। রেইনফল তো আমরা চিনি, হেইল হচ্ছে গিয়ে শিলাবৃষ্টি, স্নোফল তো হচ্ছে স্নোর যে ফল হয়, তারপর ডিউ হচ্ছে গিয়ে শিশির বিন্দু। ঠিক আছে, তো আমরা এখানে আরও কিছু টাইপস পড়বো, সেগুলো কি? রেইন, এটা হচ্ছে গিয়ে ইট ইজ দ্য প্রিসিপিটেশন ইন দ্য ফর্মস অফ ওয়াটার ড্রপ অফ সাইজ লার্জার দেন 0.5 মিলিমিটার। যদি ওয়াটার ড্রপলেটের সাইজটা 0.5 মিলিমিটার থেকে লার্জার হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে গিয়ে রেইন। দ্য ম্যাক্সিমাম সাইজ অফ রেইন ড্রপ অ্যাবাউট 6 মিলিমিটার, 6 মিলিমিটার ম্যাক্সিমাম হবে। এটা আসলে কি বেসিস অফ ইন্টেন্সিটি রেইনফল। এটা ক্লাসিফাই করা যায় হচ্ছে গিয়ে তিনভাবে, একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে হেভি। লাইট হচ্ছে গিয়ে ট্রেস টু 2.5 মিলিমিটার পার আওয়ার, এই রেটে যদি হয় তাহলে হচ্ছে এটা লাইট রেইন। মডারেট হচ্ছে 2.5 মিলিমিটার পার আওয়ারের থেকে 7.6 মিলিমিটার পার আওয়ারের চেয়ে বেশি হলে। আর হেভি হচ্ছে গিয়ে 7.6 মিলিমিটার পার আওয়ার থেকে বেশি। মডারেটটা হচ্ছে কি 2.5 থেকে 7.6 এর মধ্যে। ঠিক আছে, আর হেভি হচ্ছে কি 7.6 মিলিমিটার থেকে হচ্ছে গিয়ে বেশি। ঠিক আছে। স্নো হচ্ছে কি ইট কনসিস্ট অফ ice crystal which combine to flakes. Snow has an initial density varying from 0.06 to 0.15 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে গিয়ে কি একটা আইস ক্রিস্টাল যেটা কম্বাইন টু ফ্লেক্স ফর্ম করে, সেটার ইনডেন্সিটি শুরু হয় কত থেকে? 0.06 থেকে 0.15 গ্রাম পার সেন্টিমিটার কিউব পর্যন্ত। এরপর আছে হচ্ছে ড্রিজেল, এ ফাইন স্প্রিঙ্কেল অফ ওয়াটার ড্রপলেটস অফ সাইজ লেস দ্যান 0.5 মিলিমিটার ইজ নোন অ্যাজ ড্রিজেল। যদি ফাইন স্প্রিঙ্কেলের আমার ড্রপলেটের সাইজটা 0.5 মিলিমিটার থেকে হচ্ছে ছোটো হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ড্রিজেল। ড্রিজেল ইউজুয়ালি ফলস ফ্রম লো স্ট্র্যাটাস অ্যান্ড রিয়ারলি এক্সিড 1 মিলিমিটার পার আওয়ার। ঠিক আছে। আচ্ছা, গ্লেজ কি? দ্য ওয়াটার ড্রপলেটস ফ্রিজ টু ফ্রম অ্যান আইস কোটিং অন এক্সপোজ সারফেস কোল গ্রাউন্ড 0 ডিগ্রি সেলসিয়াস। যদি এরকম হয় যে ওয়াটার ড্রপলেটটা ফ্রিজ টু ফর্ম অ্যান আইস কোটিং অন এক্সপোজ সারফেস, যে এরকম হচ্ছে যে এটা ড্রপলেটটা পড়ার সাথে সাথে একটা আইস কোটিং হয়ে যাচ্ছে এক্সপোজ সারফেসটার উপর। সারফেসটা এতই ঠান্ডা যে এটার সেন্টার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং এটার স্পেসিফিক গ্র্যাভিটি হাই অ্যাজ 0.8 to 0.9। এরপর আছে হচ্ছে স্লেট, ইট ইজ ফ্রোজেন রেইনড্রপস অফ ট্রান্সপারেন্ট গ্রেইন। যদি এরকম হয় ট্রান্সপারেন্ট গ্রেইনগুলা ফ্রোজেন রেইনড্রপের মতো থাকে, তখন সেটাকে আমরা বলবো কি? স্লিট বলবো। হেইল হচ্ছে কি ইরেগুলার প্যালেটস অর লাম্পস অফ আইস সাইজ মোর দেন 8 মিলিমিটার। ইরেগুলার প্যালেটস এটা, অথবা লাম্পস বা একটা টুকরা যেটা হচ্ছে গিয়ে আইসের হচ্ছে গিয়ে টুকরা, যে সাইজ হচ্ছে গিয়ে 8 মিলিমিটার থেকে যদি বড় হয়, তখন আমরা এটা কিছু বলবো কি? হেইল। কন্ডিশন অফ প্রিসিপিটেশন কি কি? রেইন হওয়ার জন্য বা প্রিসিপিটেশন হওয়ার জন্য অবশ্যই কিছু কন্ডিশন লাগবে। নাম্বার 1 হচ্ছে কি দ্য অ্যাটমসফিয়ার মাস্ট হ্যাভ সাফিসিয়েন্ট ময়েশ্চার। অ্যাটমসফিয়ারে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ময়েশ্চার থাকতে হবে। ওয়েদারটা যদি অনেক ওয়ার্ম হয়, তখন কিন্তু কোনো রেইন প্রিসিপিটেশন হওয়ার পসিবিলিটি থাকে না। কিন্তু যদি ওয়েদারটা এরকম হয় যে ওয়েদারের মধ্যে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ময়েশ্চার আছে, তখন আমরা সেটাকে বলবো যে এটা আসলে প্রিসিপিটেশন হওয়ার মতো একটা কন্ডিশন বা সিচুয়েশন আছে। সাফিসিয়েন্ট নিউক্লিয়াই ইন দ্য এয়ার, এয়ারের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিউক্লিয়াই থাকতে হবে। ওয়েদার কন্ডিশন ফেভারেবল ফর কনডেনসেশন, ওয়েদার কন্ডিশনটা কনডেনসেশন বা ঘনীভবন হওয়ার জন্য ফেভারেবল থাকতে হবে। দেখা গেল অনেক রোদ, কিন্তু তাহলে কি আসলে এটা কনডেনসেশন হওয়ার ফর্ম করার পক্ষে না। সো সেই রকম একটা সিচুয়েশন বা কন্ডিশন থাকতে হবে। দ্য প্রোডাক্ট মাস্ট রিচ দ্য আর্থ, প্রোডাক্টটা অবশ্যই পৃথিবীতে আসতে হবে। অনেক কিছু হলো, দেখলে আকাশে মেঘ সাজালো কিন্তু হচ্ছে গিয়ে বৃষ্টিটা পৃথিবীতে আসলো না, তখন আমরা সেটাকে আর প্রিসিপিটেশন বলতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রিসিপিটেশন হওয়ার জন্য এই 4টা কন্ডিশন অবশ্যই লাগবে। নেক্সট হচ্ছে কি সাইক্লোন, এ রিজিয়ন অফ লো প্রেশার অ্যারাউন্ড হুইচ এয়ার ফ্লোস ইন কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। এটা হচ্ছে এমন একটা রিজিয়ন যেটা লো প্রেশার রিজিয়ন এবং এয়ারটা ফ্লো করে কি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে নর্দার্ন হেমিস্ফিয়ারে, তখন আমরা সেটাকে বলবো কি? সাইক্লোন। সাইক্লোন আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, একটা হচ্ছে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোন ইজ দ্য কাইন্ড অফ সাইক্লোন হুইচ ফর্মস অ্যাট লো ল্যাটিটিউড। লো ল্যাটিটিউড থেকে যে সাইক্লোনটা ফর্ম হয় সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ট্রপিক্যাল সাইক্লোন।
এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে কি forms when the warm and cold air masses interact and wheel together in a circular motion. যদি এরকম হয় যে ওয়ার্ম আর কোল্ড এয়ার মাসটা একসাথে ইন্টারাক্ট করে এবং হুইল মানে ঘুরে কন্টিনিউয়াসলি ঘুরে একটা সার্কুলার মোশনে, তখন আমরা সেটাকে বলতে পারি এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন। ফর্মেশন অফ প্রিসিপিটেশন, এই যে ফর্মেশন প্রিসিপিটেশনটা হচ্ছে এটার ফর্মেশনটা আসলে কিভাবে হচ্ছে, সেই ফর্মেশনটা কি lifting of air masses in the atmosphere so that it cools and some of its moisture condensation. এরকম হতে পারে যে এয়ার মাসটাকে লিফট করে অ্যাটমসফিয়ারে নিয়ে আসতেছি এবং এটা এমন পরিমাণে কুল হবে যেটা হচ্ছে গিয়ে ময়েশ্চার কনডেনসেশন করার জন্য উপযোগী। সো সেটা আসলে কীরকম হতে পারে, সেটা 4টা টাইপসের হতে পারে। There are 4 types of rainfall based on lifting moisture. কি কি? নাম্বার 1 হচ্ছে সাইক্লোন প্রিসিপিটেশন, নাম্বার 2 হচ্ছে ফ্রন্টাল প্রিসিপিটেশন, নাম্বার 3 হচ্ছে গিয়ে কনভেক্টিভ প্রিসিপিটেশন, নাম্বার 4 হচ্ছে গিয়ে অরোগ্রাফিক প্রিসিপিটেশন। ওকে, তাহলে আমরা প্রথম থেকে দেখি ফ্রন্টাল প্রিসিপিটেশন কি। সাইক্লোন প্রিসিপিটেশন হচ্ছে রেজাল্ট ফ্রম লিফটিং অফ এয়ার কনভার্জিং ইনটু এ সাইক্লোন। যদি এরকম হয় যে এটা একটা সাইক্লোন ফর্ম, এয়ারটা এমনভাবে লিফট করা হয়েছে যেটা কনভার্জ করে একটা সাইক্লোন ফর্ম করতেছে, তখন সেটাকে বলবো সাইক্লোন প্রিসিপিটেশন। Frontal precipitation কি result from lifting of warm air over cold air in on the other side. একটা সাইডে হচ্ছে গিয়ে ওয়ার্ম এয়ার লিফট করে কার উপর নিয়ে যাচ্ছে, কোল্ড এয়ারের উপরে নিয়ে যাচ্ছে আদার সাইডে, তখন আমরা সেটাকে বলতে পারি ফ্রন্টাল প্রিসিপিটেশন। এটার কিছু ডায়াগ্রাম আছে, এই যে ওয়ার্ম এয়ারটা যখন কোল্ড এয়ারের উপরে চলে যাচ্ছে তখন আমরা সেটাকে বলতে পারি ফ্রন্টাল প্রিসিপিটেশন। কনভেক্টিভ কি কজড বাই রাইজিং অফ ওয়ার্ম এয়ার ইন কোল্ডার ডেন্সার সারাউন্ডিংস ডিউ টু লোকালাইজ হিটিং। লোকালাইজ হিটিংয়ের কারণে যদি এরকম হয় যে ওয়ার্ম এয়ারগুলো কন্টিনিউয়াসলি কোল্ড এয়ারের উপরে কন্টিনিউয়াসলি ডেন্সার এবং কোল্ডার হয়ে যাচ্ছে, এই যে তখন আমরা সেটাকে বলতে পারি কি কনভেক্টিভ প্রিসিপিটেশন। আচ্ছা, অরোগ্রাফিক প্রিসিপিটেশনটা কি লিফটিং অফ ময়েশ্চার ওভার মাউন্টেন। ময়েশ্চারটা মাউন্টেনের উপর যে লিফট করতেছে সেটার উপর বেস করে যেই প্রিসিপিটেশনটা হয় সেটা হচ্ছে অরোগ্রাফিক। In mountain, the windward slope have heavy precipitation. উইন্ডওয়ার্ড মানে কি বাতাস এই ডিরেকশন থেকে আসছে, তাহলে আমি যদি এটাকে ধরি হচ্ছে উইন্ডওয়ার্ড, এই দিক থেকে বাতাস আসছে উইন্ডওয়ার্ড, তার অপোজিটটা হবে হচ্ছে লিওয়ার্ড মানে বাতাসের বিপরীত দিক। তাহলে উইন্ডওয়ার্ড সাইডে যদি হেভি ময়েশ্চার কন্টেন্ট হয় তাহলে লিওয়ার্ড সাইডে হচ্ছে কি কম ময়েশ্চার কন্টেন্ট হবে। সাপোজ এখানে যদি 95% ময়েশ্চার কন্টেন্ট পাওয়া যায় বা প্রিসিপিটেশন পাওয়া যায়, এখানে হচ্ছে গিয়ে শুধু 5% প্রিসিপিটেশন পাওয়া যাবে। তার মানে মাউন্টেনের উপরে যেখানে হচ্ছে গিয়ে উইন্ডওয়ার্ডস ডিরেকশনে হেভি প্রিসিপিটেশন আমরা পাবো, আর হচ্ছে গিয়ে লিওয়ার্ড সাইডে যেখানে হচ্ছে গিয়ে আমার বাতাস কম সেখানে আমরা কি কম প্রিসিপিটেশন পাবো। মেজারমেন্টটা কিভাবে করি, রেইনফলের মেজারমেন্টটা সাধারণত করা হয় ইট ইজ মেজার বাই রেইন গেজ। রেইন গেজ দিয়ে করা যায়। রেইন গেজ হচ্ছে 2 ধরনের হতে পারে, একটা নন রেকর্ডিং রেইন গেজ, একটা হচ্ছে রেকর্ডিং রেইন গেজ। নন রেকর্ডিং রেইন গেজটা হচ্ছে গিয়ে সাধারণত এরকম থাকে, যে এরকম একটা বাকেট টাইপের মতো একটা প্যান থাকে, এখানে প্রিসিপিটেশন এসে জমা হয়, তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে আমরা এটার হাইট দেখে হচ্ছে গিয়ে বলতে পারি যে এতটুকু সেন্টিমিটার বা এতটুকু মিলিমিটার হাইট পর্যন্ত রেইনফল হয়েছে, তার মানে এত মিলিমিটার রেইন বা এত সেন্টিমিটার রেইন। ঠিক আছে, এটা আমরা ওইখানেই হচ্ছে গিয়ে মেপে জাস্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তার ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে আমি যদি এটাকে সেকশন করি লঙ্গিচুডাল সেকশন, তখন এটা কোন দেখা যাবে, নিচে একটা বটলের মতো থাকে, উপরে একটা কনিক্যাল শেপের ফানেলের মধ্যে দিয়ে পানিটা এসে জমা হয়ে এখানে জমতে জমতে একটা সময় হচ্ছে গিয়ে এই স্কেলের মধ্যে আমরা রেকর্ড দেখতে পারবো যে কতটুকু পর্যন্ত হাইট পর্যন্ত আমার প্রিসিপিটেশন রেইনফলটা জমা হচ্ছে। রেকর্ডিং রেইন গেজ হচ্ছে 3 ধরনের থাকে, একটা হচ্ছে কি এই যে টিপিং বাকেট টাইপ, এই যে বাকেটের মতো থাকবে, এখানে হচ্ছে গিয়ে একটা ইয়ে লাগানো থাকবে, পেপার লাগানো থাকবে, পেপারের মধ্যে হচ্ছে গিয়ে এরকম কন্টিনিউয়াসলি কতটুকু হাইটে আমার রেইনফল হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি মার্ক করতে থাকবে, এখানে চেঞ্জ হতে থাকবে টাইমের সাপেক্ষে। একটা আছে ওয়েটিং টাইপ, ওয়েটের সাপেক্ষে চেঞ্জ হয়, আর একটা হচ্ছে ফ্লোট টাইপ, এটা হচ্ছে ভেসে থাকে, যেখানে হচ্ছে গিয়ে আমার ভাসমান অবস্থাতে হচ্ছে গিয়ে রেইনফলটা কাউন্ট করতে পারে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে যে
এস্টিমেটিং মিসিং ডাটা কোনো একটা জায়গায় প্রিসিপিটেশনের অ্যামাউন্ট বা প্রিসিপিটেশনের পরিমাণ বিভিন্ন বছরের আছে, যদি কোনো একটা বছরের মাঝখানে মিসিং থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কীভাবে মিসিং ডাটাগুলার রেইনফলগুলো বের করতে পারবো সেটার জন্য একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, যে যদি এরকম হয় যে আমাদের ভ্যারিয়েশন মানে রেইনফলের যে ভ্যারিয়েশনটা বা এরিয়ার যে ভ্যারিয়েশনটা সেটা যদি এরকম হয় যে 10% থেকে কম, তাহলে হচ্ছে রেইনফল বা প্রিসিপিটেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা সামেশন অফ PI/N। আর ভ্যারিয়েশন যদি 10% বেশি হয় তাহলে হচ্ছে কি আমার সূত্রটা হচ্ছে NX/N, তারপর হচ্ছে P1/N1 প্লাস P2/N2 প্লাস PN ডট 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 PN/N। আচ্ছা, এন হচ্ছে নর্মাল অ্যানুয়াল প্রিসিপিটেশন 30 বছর আগে যেটা ছিল, আর পি হচ্ছে অ্যানুয়াল প্রিসিপিটেশন প্রত্যেকটা বছরের যেই প্রিসিপিটেশনের পরিমাণ। আচ্ছা, এটা একটা ম্যাথ আছে বইতে এক্সাম্পল 2.1, তোমরা একটু ফলো করলে দেখতে পারবা যে এখানে কি আছে। ক্যাচমেন্ট হ্যাজ 6 রেইন গেজ স্টেশন, একটা ক্যাচমেন্টের 6টা রেইন গেজ স্টেশন আছে। ইন এ ইয়ার দ্য অ্যানুয়াল রেইনফল রেকর্ডেড বাই দ্য গেজ আর অ্যাজ ফলোস। একটা বছরের জন্য অ্যানুয়াল রেইনফল রেকর্ড দেওয়া আছে, এই যে স্টেশন ABCDEF, রেইনফলের অ্যামাউন্ট দেওয়া আছে সেন্টিমিটারে। ডিফাইন দ্য স্টেশন স্ট্যান্ডার্ড এরর ইন দ্য স্টেশন, এস্টিমেট অফ রেইনফল ইন দ্য এক্সিস্টিং নেট অফ রেইন গেজ। এই জায়গার স্টেশনের স্ট্যান্ডার্ড এরর কত সেটা বের করতে হবে, রেইনফলের এক্সিস্টিং এরর অ্যামাউন্ট বের করতে হবে। ফর এ 10% এরর ইন দ্য মিন রেইনফল ক্যালকুলেট দ্য অপটিমাম নাম্বার অফ স্টেশন ইন দ্য ক্যাচমেন্ট। যদি 10% এরর হয় তখন ওই জায়গার অপটিমাম নাম্বার অফ স্টেশন কত লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই আমাদের কয়টা স্টেশন আছে, 6টা। তাহলে নাম্বার অফ স্টেশন M = 6, তাহলে এভারেজ রেইনফল P বার সমান কী হবে, সামেশন অফ P/M। তাহলে সবগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ করলাম। এরপর আমরা বের করবো হচ্ছে CV, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এটার ফর্মুলা হচ্ছে 100 × σm-1 ডিভাইড বাই P বার। σm-1 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, P বার হচ্ছে গিয়ে আমাদের মিন প্রিসিপিটেশন। তাহলে σm-1 এর জন্য আবার ফর্মুলা আছে হচ্ছে কি সামেশন অফ PI/P বার তার হোল স্কয়ার ডিভাইড বাই M-1 তার রুট ওভার। এটা আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সও করে আসছি, সো আলাদা করে আবার বোঝাচ্ছি না। আমি জাস্ট কী করবো, সামেশন অফ PI প্রত্যেকটা স্টেশনের যেই প্রিসিপিটেশন তার থেকে আমরা P বার মানে মিন প্রিসিপিটেশন বা এভারেজ প্রিসিপিটেশনটা বাদ দিব তার হোল স্কয়ার। এখন আমাদের স্টেশন হচ্ছে কয়টা, 6টা। তাহলে 6 বার এই কাজটা করে যোগ করবে যে সামেশন অফ এইটা, তার মানে যতগুলো স্টেশন থাকবে সবগুলো যোগ করতে হবে। তাহলে আমার স্টেশনের যে সংখ্যাগুলো আছে, প্রথমটা আছে কত 82.6, তারপরে 102.9, 180.3, 110.3, 98.8, 136.7। তার মানে হচ্ছে গিয়ে আমি এই প্রত্যেকটাই যে আমার এভারেজে যেই মানটা আছে সেই মান থেকে যে 118.6 এটা এভারেজ ভ্যালু, সেটার থেকে সবগুলো হচ্ছে বিয়োগ করে তার স্কোয়ার করব। এখানে যোগ বিয়োগ কোনটা আগে পরে বা মাইনাস থাকলে সমস্যা নেই, যেহেতু স্কোয়ার আছে সো সমস্যা নেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে মানটা আসবে এইটা। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স CV সমান তাহলে কত আসলো 29.54। এই σm-1 এর মান কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনের সূত্রে বসাই দিব বা ভ্যারিয়েন্সের সূত্রে বসাই দিব, তাহলে এটার মান পেয়ে যাব। এখন আসি, আমাদের কাজ ছিল কি এরর বের করা। এররের জন্য ফর্মুলা হচ্ছে M = CV/এপসাইলন তার হোল স্কয়ার। তাহলে এপসাইলন সমান কি হবে, এখানে একটু আছে দেখো, এপসাইলন সামেশন অফ এপসাইলন আছে, এটা শুধু এপসাইলন হবে, সামেশনটা বাদ যাবে। এপসাইলন সমান কি হবে CV/√M। তাহলে এটা ক্যালকুলেট করলে আসলো কত 12.05%। তার মানে আমাদের এরর হচ্ছে কত পার্সেন্ট, 12%। যদি এরকম হয়, সেকেন্ড পার্টটাই ছিল এরর 10% হলে তাহলে নাম্বার অফ স্টেশন কয়টা লাগবে। তাহলে এরর আমরা 10% ধরে নাম্বার অফ স্টেশন বের করি, CV বের করাই আছে, অ্যাপসাইলনের মান দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট করলে আসলো কত 8.73, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেট টু 9। তার মানে আমার অ্যাডিশনাল রেইন গেজ কয়টা লাগতেছে, আমাদের রেইন গেজ আগে ছিল 6টা আর এখন পেলাম হচ্ছে 9টা, তাহলে অ্যাডিশনাল লাগবে কয়টা 9 - 6, তার মানে 3টা। ঠিক আছে, সবাই একটু অঙ্কটা করবা, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল 2.2, এটা আবার কি, এটা হচ্ছে গিয়ে ওই সেকেন্ড অঙ্কটার মতো, যেটা হচ্ছে গিয়ে আমাদের কোএফিসিয়েন্ট অফ এস্টিমেশন অফ মিসিং স্টেশনের যে প্রিসিপিটেশনের ভ্যালু ছিল। দ্য নর্মাল অ্যানুয়াল প্রিসিপিটেশন অ্যাট স্টেশন ABCD ইন এ বেসিন আর 80.97, 67.59, 76.28 and 92.01 centimeter respectively. In the year 1975, the station D was inoperative.
আচ্ছা, ইন দ্য ইয়ার 1975 দ্য স্টেশন ইজ ইনকর্পোরেটিভ। 1975 ডি স্টেশনটা ইনকর্পোরেটিভ হয়ে যায়। তো এবিসি রেকর্ডেড অ্যানুয়াল প্রিসিপিটেশন অফ 91.11, 72.23 অ্যান্ড 79.89 সেন্টিমিটার রেসপেক্টিভলি। এস্টিমেট দ্য রেইনফল অ্যাট স্টেশন ডি ইন দ্যাট ইয়ার। ডি স্টেশনের রেইনফল অ্যামাউন্ট কত? তার মানে আমরা মিসিং যে এস্টিমেশন অফ মিসিং স্টেশন রেইনফল প্রিসিপিটেশন সেই যেই একটা সূত্র দেখলাম, সূত্রটা কী ছিল আবার একটু চেক করে আসি। এই যে এস্টিমেটিং মিসিং ডাটা, তো আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাদের যেই মানগুলো লাগবে কি কি লাগবে, পি লাগবে আর এন লাগবে। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি যে আমাদের ফর্মুলাটা হবে কি। আমাদের যেহেতু স্টেশন কয়টা, এ বি সি ডি চারটা, তাহলে সূত্রের ক্ষেত্রে আমার এখানে আমি বের করব মিসিং কার মান, পি ডি এর মান। তাহলে আমার লাগবে কি, পি ডি সমান এন ডি বাই এম, পি এ বাই এন এ প্লাস পিবি বাই এন বি প্লাস পিসি বাই এন সি। আচ্ছা, এবার আসি আমার এই ডি এর যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো থেকে আমি আসলে দেখব যে আমার এই ভ্যারিয়েশনটা কত পার্সেন্ট। তাহলে টোটাল যেই সবগুলা স্টেশনের আমার রেইনফলের মান আছে সেই মানগুলোর সাথে ডি এর মানটা আমি কম্পেয়ার করব। সবচেয়ে ম্যাক্সিমাম আছে কত, 92.01, আর ডি এর মান সবচেয়ে লোয়েস্ট আছে কত, 67.59। তাহলে এই দুটার পার্থক্য কত, ডি স্টেশনের সাথে নর্মাল সবচেয়ে লোয়েস্টের পার্থক্য হচ্ছে গিয়ে 24.42 সেন্টিমিটার। আচ্ছা, এখন এই নর্মাল স্টেশনের ক্ষেত্রে আবার সেই মানটা এটা পার্সেন্টে যদি আমি কনভার্ট করি তাহলে মানটা কত আসে দেখো, 100তে কত, 92তে হচ্ছে গিয়ে 24.42, তাহলে 100তে কত হবে, এটার পার্সেন্টেজ করলে আসে কত, 26.54। তার মানে ভ্যারিয়েশন ইজ গ্রেটার দেন 10%, তাই না? তাহলে আমরা সূত্র ইউজ করবো কোনটা, সেকেন্ডটা। তাহলে আমাদের এখানে স্টেশন নাম্বার কত, 3টা, আর মিসিং আছে কি, ডি। তাহলে ডি স্টেশনের জন্য আমরা যদি মান বের করতে চাই তাহলে আমরা ফর্মুলা ইউজ করবো কি, এন ডি বাই 3 পি এ বাই এন এ প্লাস পিবি বাই এন বি প্লাস পিসি বাই এন সি। তাহলে এখন আমরা হচ্ছে গিয়ে পি এ পিবি পিসি এর মানগুলো বসাই দিব, এন এ এন বি এন সি এর মান বসাই দিব। তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, আমরা মানটা পেয়ে যাব। তাহলে আমাদের ডি স্টেশনের মিসিং মান কত, 99.49 সেন্টিমিটার। সিমিলার অঙ্ক আমাদের এক্সারসাইজে আছে, এক্সারসাইজ 2.1, আর এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা একই রকম সেম। আর হচ্ছে এক্সারসাইজ 2.2, ঠিক আছে, এই দুইটাই এক্সাম্পল 2.1 2.2 এর মতো। ঠিক আছে, সবাই এই দুইটা বাসায় সলভ করবা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে গিয়ে এভারেজ রেইনফল ওভার অ্যান এরিয়া। যদি কোনো জায়গার এরিয়ার উপর হচ্ছে গিয়ে রেইনফলের এভারেজ বের করতে হয় তখন আমরা সেটা কিভাবে বের করতে পারি, সেটার জন্য আমাদের 3টা মেথড আছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে অ্যারিথমেটিক মিন মেথড, পি বার সমান সামেশন অফ পি বাই এন। নাম্বার 2 হচ্ছে গিয়ে থাইয়েসেন মেথড, পি বার সমান P1 A1 প্লাস P2 A2 প্লাস P3 A3 প্লাস P4 A4 ডিভাইড বাই যতগুলো এরিয়া থাকবে ততগুলো এরিয়ার যোগফল। নাম্বার 3 হচ্ছে আইসোহাইডাল মেথড, এটা এক্ষেত্রে পি বার সমান কি, P1 প্লাস P2 বাই 2 ইন্টু 1, P2 প্লাস P3 বাই 2 ইন্টু A2, P3 প্লাস P4 বাই 2 ইন্টু A3 ডিভাইড বাই সবগুলা এরিয়ার সামেশন। আচ্ছা, এবার আইসোহাইড মানে হচ্ছে কি, লাইন জয়েনিং দ্য পয়েন্ট অফ ইকুয়াল ম্যাগনিটিউড। যদি হচ্ছে এরকম হয় যে অনেকগুলা লাইন আছে যেগুলার হচ্ছে গিয়ে পয়েন্টগুলোর মান এক, তখন সেই লাইনগুলো জয়েন করে যেই লাইনটা আনা যায় সেইগুলোকে বলা হয় একটা আইসোহাইড। ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আমরা এই মেথডটাই সলভ করব, সেটার নাম হচ্ছে আইসোহাইডাল মেথড। আচ্ছা, থাইয়েসেন পলিগন মেথডের মধ্যে আসলে কি করা হয় দেখো, এই টোটাল এরিয়া আমার হচ্ছে, ধরো এই টোটাল এরিয়াটাকে 4টা ভাগে ভাগ করলাম। এখানে হচ্ছে কি আমি P1 পাচ্ছি, P2 পাচ্ছি, P3 পাচ্ছি, P4 পাচ্ছি। এই যে লাইনগুলো আমি টানলাম এক একটা হচ্ছে গিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম। তাহলে আমার এই অংশের এরিয়া আর এইটার গুণফল P1A1, এই অংশের এরিয়া এটার গুণফল, এই অংশের এরিয়া এটার গুণফল, এই অংশের এরিয়া এটার গুণফল, ডিভাইড বাই কি, সামেশন অফ সবগুলার এরিয়ার যোগফল। ঠিক আছে, আর আইসোহাইডের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে কি, এই যে দেখো কীরকম, এই যে এই সবগুলা লাইনের ভ্যালু হচ্ছে এক, তাহলে এইগুলা যোগ করে যেই মান যে লাইনটা পাওয়া যাবে সেটা একটা আইসোহাইড। তাহলে এই দুইটা লাইনের মাঝখানে যেটা এরিয়া সেটা A1, এই দুইটা লাইনের মাঝখানে এরিয়া A2, এই দুইটা লাইনের মাঝখানে এরিয়া A3, এটা হচ্ছে কি A4। ঠিক আছে, আচ্ছা, এরকমও হতে পারে আইসোহাইডালের ক্ষেত্রে যে সবগুলো লাইন আছে মাঝখানে একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট আছে। তাহলে ওই জায়গাটার ক্ষেত্রে কি হবে, আমরা যেমন P1 প্লাস P2 বাই 2 ইন্টু A1 এরকম করছি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র থাইয়াসেনের মতো P1A1 হবে, আর বাকিগুলা
আইসোহাইটের সূত্র ইউজ হবে। ঠিক আছে, এখানে একটা ম্যাপ আছে যে বাংলাদেশের রেইনফল ডিস্ট্রিবিউশন দেখানো আছে, অ্যানুয়াল রেইনফলের। আচ্ছা, এবার আমরা করি হচ্ছে এক্সাম্পল 2.6। এক্সাম্পল 2.6 এর ক্ষেত্রে দেখো এই যে the isoheight due to a storm in a catchment area was drawn in figure 2.11 and the area of the catchment bounded by isoheight were tabulated as below। এই যে দেখো স্টেশনগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে, স্টেশনগুলোর নাম না, অ্যাকচুয়ালি স্টেশনগুলোর রেইনফল দেওয়া আছে সেন্টিমিটারে। তাহলে স্টেশন একটা হচ্ছে 12, একটা হচ্ছে 12 থেকে 10, একটা হচ্ছে 10 থেকে 8, একটা হচ্ছে 8 থেকে 6, একটা হচ্ছে 6 থেকে 4, আর এরিয়া হচ্ছে কি প্রত্যেকটা দেওয়া আছে। এস্টিমেট দ্য মিন প্রিসিপিটেশন ডিউ টু স্টর্ম, মিন প্রিসিপিটেশনের অ্যামাউন্টটা কত সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা বের করবো হচ্ছে গিয়ে থায়াসেন পলিগন মেথডে নাকি আইসোহাইটাল মেথডে। এখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের এই যে মানগুলো দেওয়া আছে সেটা আসলে কিভাবে আছে। সবগুলা জায়গার স্টেশন দেওয়া আছে 2টা করে, শুধু একটাতেই একটা স্টেশন দেওয়া আছে 12, তাই না? তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা কি করব, থায়াসেন পলিগন মেথডের মতো হচ্ছে গিয়ে একটা P1A1 দিয়ে গুণ করব, বা এটাকে যদি আমি এখানে রিপ্রেজেন্ট করছি হচ্ছে P দিয়ে, তাহলে P ইন্টু A1 দিয়ে করব, মানে P1A1 এর মতো। আর বাকিগুলা P1 প্লাস P2/2 ইন্টু P2A2, তারপর P3 প্লাস P3 P4/2 ইন্টু A3, এরকম করে। তাহলে প্রথম স্টেশনের জন্য 12 ইন্টু 30, পরে হচ্ছে প্লাস দিয়ে 12 প্লাস 10/2 ইন্টু 140, তার প্লাস হচ্ছে গিয়ে 10 প্লাস 8/2 ইন্টু 80, তারপর হচ্ছে 8 প্লাস 6/2 ইন্টু 180, তারপর হচ্ছে 6 প্লাস 4/2 ইন্টু 20। এই সবগুলো, বাকি সবগুলো হচ্ছে আইসোহাইটাল মেথডের মতো, শুধুমাত্র প্রথম পার্টটা হচ্ছে গিয়ে থায়াসেন পলিগন মেথডের মতো। এখানে হচ্ছে গিয়ে এই থায়াসেন পলিগন মেথডটা লিখছে, এটা আসলে ভুল হয়, এটা লেখা যাবে না এখানে, এখানে শুধুমাত্র পি বার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি আর ডিভাইড বাই কী হবে, A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5, যেহেতু আমার এখানে 5টা জায়গার এরিয়া দেওয়া আছে তাহলে সবগুলো 5গুলোর সামেশন। তাহলে ক্যালকুলেট করে আসা হতো 8.84 সেন্টিমিটার। তাহলে মিন প্রিসিপিটেশনের মান কত হচ্ছে কি 8.84 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এরকম হয় যে আমার কোনো ইন্ডিভিজুয়াল এরিয়া নেই, সবগুলোই হচ্ছে গিয়ে আমার দেওয়া আছে কি আইসোহাইট মেথডের মতো করে, তাহলে হচ্ছে গিয়ে আমার 2টা করে স্টেশন দেওয়া আছে, তার মানে সবগুলোর ক্ষেত্রে কি আমি আইসোহাইটের মেথড ইউজ করতে পারি। এখানে আর থায়াসেন মেথডের জিনিসটা আর এক্সট্রা করে ইউজ করার দরকার নাই। দেখো এখানে কি আছে, প্রবলেম 2.7 ফর এ ড্রেনেজ বেসিন অফ 600 কিলোমিটার স্কোয়ার, আইসোহাইটস আর এস। তো তাহলে আমার সবগুলো জায়গার এরিয়া দেওয়া আছে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা আইসোহাইটের স্টেশনের মান দেওয়া আছে, এস্টিমেট এভারেজ ডেপথ অফ প্রিসিপিটেশন ওভার দ্য ক্যাচমেন্ট। তাহলে এটা আমরা কোন মেথডে করব, সেম এই মেথডটা, মাত্র যে অঙ্কটা করলাম এই মেথডে, শুধুমাত্র এই যে প্রথম যে P1A1 এই পার্টটা বাদ চলে যাবে, বাকি সবগুলো একদম অ্যাজ ইট ইজ একই থাকবে। তোমরা বাসায় এটা সলভ করবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যাপ্টার 2 মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3। ঠিক আছে, তাহলে বাসায় তোমাদের এই 3টা ম্যাথ যে দেওয়া আছে ডু ইউরসেলফ ফর্মে, এগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।